এবার উঠে দাঁড়ালো, ল্যাপটপের শাটার বন্ধ করে খালি গায়ে সে অবস্থায় এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকা তেকে দেখে জাঙ্কুক যেন বিস্ময় চূড়ান্ত পর্যায়ে গেল। তবে তার মুখ দেখে বুঝে ওঠার কোনো উপায় নেই। তার মুখারব সবসময়ের মতো গভীর করে তের দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। এই মুহূর্তে তেকে এখানে উপস্থিত যেন আগুনের কেরোসিন ঢালার মতোই কাজ করছে জাঙ্কুকের মধ্যে। এই মেয়ের এখানে কি? নিজেকে এলোমেলো করার শখ জেগেছে মনে হচ্ছে। তাহলে এত রাত বিরাতে তার বেসামাল চিত্ত আরো বেশি বেসামাল করতে এখানে হাজির কেন হয়েছে? এগুলো মনে মনে ভাবতেই জাঙ্কুক তের উদ্দেশ্যে বলে উঠলো, পাশর করতে এসেছিস নাকি? হুট করে জাঙ্কুকের মুখে এমন লাগামহীন কথা শুনে তে হকচকিয়ে উঠলো। তে আর চোখে একবার তাকাতেই জাঙ্কুকের দিকে, জাঙ্কুকের খালি গায়ের বুক পর্যন্ত চোখ দিতে তে ঢোক গিলে চোখ নামিয়ে ফ্লোরের দিকে চোখ রেখে মিনমিন করে বলল, না নানি পাঠিয়েছে আমাকে স্প্রে নেওয়ার জন্য। কিসের স্প্রে? হাঁটু ব্যথা। এবার যাত্রা জাঙ্কুকের চওড়া কপালের গুটি কয়েক ভাঁজ পড়লো। হাঁটু ব্যথার স্প্রের জন্য তার কাছে কেন পাঠালো সেটা বুঝতে পারলো না জাঙ্কুক। এরই মধ্যে জাঙ্কুকের চোখ গেল এ থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কার দিকে। তখন যেন তার ভাঁজ পড়া কপাল আরো খানিক ভাঁজ পড়লো। সে প্রিয়াঙ্কাকে কিছু বলতে যাবে তখনই ওনাকে মিচকি মিচকি হেসে কিছু একটা ইশারা করতে জাঙ্কুক থেমে গেল। বুদ্ধিমান জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না তার দাদিজান ইচ্ছে করেই তাকে এখানে পাঠিয়েছে। ততক্ষণে প্রিয়াঙ্কাও চলে গেছে। উনি চলে যেতেই জাঙ্কুক বাঁকা হাসলো। তারপর কণ্ঠটা গভীর করেই বলল, ভেতরে আমি এখানেই থাকি, কোনো সমস্যা নেই, আপনি যে নিয়ে আসুন। ওর সমস্যা না থাকলেও আমার আছে, আমি দ্বিতীয়বার এখানে আসতে পারবো না। কাট কণ্ঠে এতটুকু বলেই জাঙ্কুক রুমের ভেতরে চলে গেল। জাঙ্কুকের এমন কথা শুনে তের রাগটা আরো বেড়ে গেল। তারপর বুক ভরে শ্বাস টেনে ভেতরের রুমে পা বাড়ালো। তে রুমে ঢুকে দেখলো জাঙ্কুক ডিভানে বসে আছে গা ছেড়ে। এটা দেখে তে আরো যেন রেগে গেল, কিন্তু সেটা তো আর প্রকাশ করতে পারবে না জাঙ্কুককে। তবুও আবার স্প্রে দেওয়ার কথা যখনই বলতে যাবে তখনই খট করে দরজা বন্ধের শব্দে তে চমকে উঠলো। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। দরজাটা বন্ধ করলো কে? সেটা কি আমার জানার কথা? আমি এখন বের হবো কি করে? সেটা আমি কি করে বলবো? তবে যে কাজটা করেছে তার একটা ধন্যবাদ পাওনা রইল। কেননা কষ্ট করে আমাকে আর দরজা পর্যন্ত যেতে হবে না, ডাইরেক্ট অ্যাকশনে নেমে যেতে পারবো। এমনিতেই আমি তোকে বেরোতে দিতাম না, যতই হোক পাশর রাত বলে কথা। বউ যখন সেদে এসে ধরা দিয়েছে তাহলে ছাড়াছাড়ির তো কোনো প্রশ্নই ওঠে না। জাঙ্কুকের মুখে বউ শব্দটা শুনে তের হৃদয় ছটফট করে উঠল। লজ্জা, অজানা উত্তেজনা আর অদ্ভুত আকর্ষণ সব মিলিয়ে তের কেমন এক অস্থিরতা অনুভব করছে। পিছাতে পিছাতে তে শুকনো ঢোক গিলে কোন রকম তোতলে বলে উঠল, পাশর মানে? ততক্ষণে জাঙ্কুকও তের কাছে চলে এসেছে। ও দুবার বিয়ে করেছি, পাশর করবো না? বাসর না করি, হ্যাঁ বাসর তো করাই যায় বলে তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক হুট করে কোনো আগাম বার্তা ছাড়া একে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সে অবস্থাতেই ঘুরে আবার দিবানের দিকে পা বাড়ালো জাঙ্কুক। হুট করে কোলে নেওয়ায় তে ভয়ে দু হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। কয়েক সেকেন্ড পর যখন সে বুঝতে পারলো আসলে তার সঙ্গে কি হচ্ছে তখনই তার চোখ বড় বড় হয়ে গেল। পুরো শরীর যেন এক মুহূর্তে শক্ত হয়ে গেছে। ঠোঁটে জাঙ্কুকের তীব্র স্পর্শে তে হৃদয় যেন অচেনা এক উত্তেজনায় ভরে উঠলো। জাঙ্কুক ততক্ষণে তাকে কোলে নিয়ে ডিভানে বসলো। তারপর এক টানে তে শরীরে থাকা ওড়নাটা খুলে ঢিল মেরে দূরে ফেলে দিল। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দিল। হাত দুটো ততক্ষণে পৌঁছে গেছে নিষিদ্ধ পথের বাঁকে। ছটফট করতে থাকা তের গলায় মুখ রেখে জাঙ্কুক জড়ালো গলায় ফিসফিস করে বলে উঠলো, এত নড়াচড়া করিস না অ্যাঞ্জেল, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম এবার। জাঙ্কুক তখনই জিভ ছোঁয়ালো তের কণ্ঠায়। নরম উষ্ণ স্পর্শে উপকার তে তড়িৎ ঘড়িৎ করে খামছে ধরলো জাঙ্কুকের উন্মুক্ত পিঠ। জাঙ্কুক তার নিজ কাজে মগ্ন। একবার জিভ ছুঁয়ে তো আরেকবার দাঁতের পরশে জড়িয়ে দিচ্ছে মেয়েটাকে। জাঙ্কুকের এমন বেপরোয়া কাণ্ডে তে ঠোঁট গলিয়ে অফুরন্ত সুরে এবার বেরিয়ে আসে মৃদু চিৎকার। এর চিৎকার শুনে জাঙ্কুক যেন আরো উন্মাদ হয়ে এলো। কামিজের ফাঁক গলিয়ে তের মেদহীন উন্মুক্ত উদরে হাত চালিয়ে মুখ উঠিয়ে আনলো তের কান বরাবর। কানের পিঠে নাক ঘষে আবেশিত কণ্ঠে বলতে লাগলো, Your screaming is like a music, my madness, I wanna hear it more and more forever. কথা শেষ করেই জাঙ্কুক আবারও উন্মাদের মতো তের ঠোঁট কামড়ে ধরল। লজ্জায় আড়ষ্ট হয়ে তের চোখ খিচে বন্ধ করে পড়ে রইল জাঙ্কুকের বেষ্টনীতে। আর কি বা করবে তে? উন্মাদ লোক শুনলে তার কথা।
রিসেপশনের অনুষ্ঠান শেষ হওয়ার পর লিসা এবং ইউনোকে নিয়ে সবাই মাত্র কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরে এসেছিল। সব শিষ্টাচার ও নিয়ম কানুন শেষ করার পর ইউনো ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন রেস্ট নিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউনোর ফোনে একটা কল আসতে ইউনোর মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। একমাত্র বোনের এমন খবর শুনে তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। কি বলছিস? কখন হলো এমন? পাশে বসা সুগা হকচকে উঠল ইউনোর এমন প্রতিক্রিয়া দেখে। বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। ইউনো ফোন কানে নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ইউনোকে উঠে দাঁড়াতে দেখে সুগাও চিন্তিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাইয়া? জিমিন খুব অসুস্থ। বসানোর ভিতরে কান্না করতে করতে নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। পরে দরজার লক ভেঙে নাকি বের করা হয়েছে। জিমিন, তাহলে চলেন ভাইয়া, আমিও যাবো আপনার সাথে। ইউনো মাথা নাড়িয়ে সম্মতি দিল আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত দরজার দিকে পা বাড়ালো। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে বর্তমানটা যেন ঝাপসা হয়ে গেল সুগার চোখের সামনে। মুহূর্তেই তার মাথা ছুটে গেল কয়েক ঘন্টা পেছনে। চারদিকে অতিথিদের কলহল, হাসি, আড্ডা, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়েই সুগার মাথা ধরে যাচ্ছিল। মিহিরা শব্দে তার ভীষণ বিরক্ত লাগছিল। বিধায় একটু নিরিবিলি জায়গা খুঁজে বাড়ির পেছনের দিকে এসেছিল। পেছনের দিকটা তুলনামূলক শান্ত। বেশ কয়েকটি ফুল আর ফলের গাছ আছে সেখানে। এমন নিরিবিলি জায়গা পেয়ে সুগা একটা লম্বা শ্বাস নিল। আশেপাশে তাকালো বসার মতো কোনো জায়গা আছে কিনা দেখতে। এর মধ্যে একটু সামনে তার চোখে পড়লো সিমেন্ট দিয়ে বানানো একটা বসার জায়গা। তাই সেদিকেই পা বাড়ালো সুগা বসার উদ্দেশ্যে। আর কয়েক কদম এগোনোর সঙ্গে সঙ্গে হঠাৎ কোথা থেকে যেন কেউ এসে গিয়ে পড়লো তার পিঠের ওপর। এমন অপ্রত্যাশিত ঘটনায় সে সামনের দিকে ঝুঁকে পড়তে গিয়ে পাশে থাকা পেয়ারা গাছ ধরে কোনো মতো নিজেকে সামনে নিল। যখন বুঝতে পারলো একটা মেলি শরীর তার পিঠের উপর লেটে আছে, সুগার মাথায় হুট করে যেন আগুন ধরে গিয়েছিল। রাগে তার শরীর থরথর করে কেঁপে উঠেছিল। তখনও সে জানতো না মেয়েটি যে জিন। রাগের চুপে সুগা পেছনে থাকা মানুষটিকে ভালোভাবে না দেখে তাতে দাঁত চেপে কঠিন একটা গালি দিয়ে বসল। তাতেও যেন সুগার ক্ষান্ত হয়নি। তখন ঘুরে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে আগে পিঠে থাকা শরীরটাকে সামনে টেনে এনে সজোরে বসিয়ে দিল এক থাপ। এইদিকে হুট করে এমন অপ্রত্যাশিত কাণ্ডে জিমিন যেন পাথরের মতো স্থির হয়ে গেল। ডান গালে হাত চেপে ধরে মাথা এক পাশে ঝুঁকিয়ে ছায় দাঁড়িয়ে রইল। বিস্ফোরিত চোখ দুটো ততক্ষণে টলমল করে উঠেছে। বিস্ময়ে মাথার ভেতর কয়েক মুহূর্তের জন্য পুরো শূন্য। চারপাশের সবকিছু মনে হচ্ছে থমকে গেছে জিমিনের মতোই। সুগা তখনও লাল চোখে চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে সামনে থাকা রমণীর দিকে, যেন তার চোখের পারদ তখনও নামেনি। জিমিন কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, সে নিজেও জানে না কত সেকেন্ড এভাবে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে কাত হয়ে ঝুঁকে থাকা মাথাটা সে আস্তে আস্তে সোজা করলো। টলমলে চোখ জোড়া কাঁপতে থাকা চোখের পাতা তুলে যখন সামনে তাকালো, তখনই তার বুকের ভেতরটা হু হু করে উঠল। যখন দেখতে পেল সামনে থাকা মানুষটা আর কেউ নয় বরং সুগা, এই সত্যিটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই জিমিনের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। জিমিন আর কোনো দিকেই তাকালো না, কিছু বললো না, দৌড়ে চলে গেল বাড়ির ভেতরের দিকে। পেছনে ফেলে গেল হতভম্ব দাঁড়িয়ে থাকা সুগাকে। সুগার হতভম্ব দৃষ্টি এখনো আটকে আছে জিমিনের দৌড়ে চলে যাওয়ার পাথরের দিকে। জিমিনের অবায়ব ধীরে ধীরে আড়ালে পুরোপুরি মিলিয়ে যেতে সুগার হুঁশ ফিরল। তখনও প্রথমবারের মতো তার বুকে একটা শুকনো ব্যাখ্যা অনুভব করছিল বুকের ভেতরটা অদ্ভুত কম্পন, যেন ভেতরের কোথাও কে আচমকা আঘাত করছে। সে নিজেও বুঝে উঠতে পারলো না এমনটা ঠিক কেন হচ্ছে তার সঙ্গে। জিমিন যে ইচ্ছে করে এসে সুগার উপরে পড়েনি সেটা সুগা তখন ভালো করে বুঝতে পেরেছিল। আর এইতেই যেন তার অপরাধ বোধ বেড়ে গিয়েছিল। বাড়িতে আসার আগে মেয়েটিকে সে বহুবার খুঁজেছিল সরি বলার জন্য, কিন্তু কেউ তখন বলতে পারেনি জিমিন কোথায়। লিসাদের শ্বশুর বাড়ি থেকে ফিরে কোনো রকমের কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লো। কমফোর্টারটা শক্ত করে জড়িয়ে ধরলো। মাথাটাও ভারী হয়ে আসছে, শরীরটাও উত্তপ্ত। জ্বর আবারও ঝাড়ালো হয়ে ফিরে আসলো কোথাও। সকালের হালকা জ্বরটা তো খাবার খেয়ে ওষুধ খাওয়ার পরই নেমে গিয়েছিল। তাই তো সবাই বলে করে নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। সবাই যাবে আসে যাবে না এটা যেন কেউ মানতেই নারাজ। এক প্রকার তার ইচ্ছার বিরুদ্ধেই যেতে হয়েছিল। কেউ ভেবেছিল হয়তো তার জ্বর আসবে না, কিন্তু ওই বাড়িতে গিয়ে কিছু সময় পর কেমন অস্বস্তি হচ্ছিল। ঘুমে তার চোখ ভারী হয়ে আসছে। আর হবে নাই বা কেন? গত রাতে আজানের সময় ওই অসভ্য পুরুষটার হাত থেকে রেহাই পেয়েছিল। তখন এলোমেলো বিধ্বস্ত
শরীর নিয়ে 2 ঘন্টার জন্য শুধু চোখ বন্ধ করতে পেরেছিল। সকালে মানুষের কলহলে যখন ঘুম ভাঙলো সে ধরফড়িয়ে উঠেছিল ভয়। পরে নিজেকে প্রিয়াঙ্কা চোপড়ার রুমে আবিষ্কার করে স্বস্তির শ্বাস টেনেছিল সে। কিছু সময় পেরোতেই রুমে প্রবেশ করলো আয়ু। একে এমন অসময় শুয়ে থাকতে দেখে তার চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠলো। বিছানার কাছে যেতে যেতে কয়েকবার ডাক দিল তের নাম, কিন্তু তের কোনো সারা শব্দই নেই। আয়ু এসে তের পাশে বসে কপালে হাত রাখলো, তখন বুঝতে পারলো তের আবারও জ্বর এসেছে। কাছ থেকে লক্ষ্য করে দেখলো মুখটা কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তখন আয়ু আর এক মুহূর্ত দেরি করলো না, এর পাশ থেকে উঠে হন্তদন্ত হয়ে বাইরে ছুটলো সবাইকে ডেকে আনার জন্য। ঘড়ির কাঁটা রাত 11টা অতিক্রম করেছে। ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ডান হাতের আঙুলের ফাঁকা আধু খাওয়া সিগারেট থেকে ধোঁয়ার কুণ্ডলি বাতাসে ভেসে যাচ্ছে। এলোমেলো চুলগুলোকে এক হাত দিয়ে পেছনে ঠেলে এই যাত্রায় আবারও জাঙ্কুক ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরল। মাথা কিছুটা উঁচু করে উপরের দিকে ধোঁয়াগুলো ছাড়ল। জাঙ্কুককে দেখে বোঝার উপায় নেই তার ভিতরে কতটা অস্থিরতা আর উত্তাপ জমে আছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সিগারেট একটার পর একটা টান দিচ্ছে। বলা বাহুল্য জাঙ্কুককে কোনোদিন বন্ধুদের আড্ডা আর বেশি আপসেট না হলে সিগারেট খেতে দেখেনি ইউনো, কিন্তু আজ যেন জাঙ্কুক অন্য রূপে, অন্য ধরনের অস্থিরতার সঙ্গে নিজের অস্বস্তির ছাপ রেখে চলছে। ইউনো এতে কিছুটা চিন্তিত বটে। সেই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। কি হয়েছে সম্বন্ধী মশাই? এই ছাই পাশ বাড়িতে বসে টানার কারণ কি? কিরে ভাই, কথা বলছিস না কেন? আর এমন করে নেশাখোরদের মতো সিগারেট এবার টানছিস কেন? একে সুস্থ করে আমার কাছে এনে দে, আই প্রমিস। তাহলে সিগারেট ফেলে দেব। ওকে খেয়ে তৃষ্ণা নিবারণ করব। ওকে খাওয়ার তৃষ্ণা পেয়েছে, খুব খুব গভীর তৃষ্ণা। ইউনো কিছু সময় আগেই বাড়িতে এসেছে। জিমিনের অবস্থা মোটামুটি ভালো হয় সবাই এক প্রকার জোর করেই তাকে পাঠিয়ে দিয়েছে। আসার পরেই তের অসুস্থতার কথা শুনে তেকে দেখতে রুমে গিয়েছিল। সেখানে মোটামুটি বাড়ির সবাইকে দেখলো। জাঙ্কুককে না দেখে সে অবাক হয়ে আয়ুকে জিজ্ঞাসা করেছিল। তখনই জানতে পারে জাঙ্কুক নাকি ছাদে। এই গত রাতে কি কোনোভাবে এ তোর সাথে ছিল? তোর কি মনে হয়? একে দেখে তো আমার তাই মনে হলো। নানি সবাইকে বলেই যাচ্ছে রাতে নাকি অ্যালার্জির সমস্যা হয়েছিল। সবাই ওনার কথা বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আমার মোটেও বুড়ির কথা বিশ্বাস হচ্ছিল না। ওই দাগগুলো কোনোভাবেই অ্যালার্জি থেকে হতে পারে না। এই তুই সত্যি করে বল, তুই আবার গত রাতে বাসর সেরে ফেলিস না তো? বাসর করলে ওই মেয়ে আবার তোর বাড়ি থেকে ঘুরে আসতে পারতো। বাসর করা ছাড়াই তো জ্বর বাঁধিয়ে বসে আছে। তার মানে সত্যি তোর সাথে ছিল তুই? আর বাসর না করে মেয়েটার এই অবস্থা করেছিস? মেয়েটা তোর থেকে গুনে গুনে 11 বছরের ছোট জাঙ্কুক। একটু তো সেদিকে খেয়াল রাখার দরকার ছিল, তাই না? একেবারে পুরোপুরি লোড নিতে হবে। একটু একটু আগে থেকে অভিজ্ঞতা থাকা ভালো, তাহলে পরে আমার ডিস্টার্বেন্সের কারণ হয়ে দাঁড়াবে। একান্ত মুহূর্তে কোনো প্রকার ডিস্টার্ব হোক সেটা আমি মোটেও চাই না। ওকে অভ্যস্ত হতে শিখতে হবে। আমার পক্ষে আর কোনোভাবেই ওর বড় হওয়ার জন্য অপেক্ষা করা সম্ভব না। এইটুকু বলেই জাঙ্কুক দরজার দিকে হাঁটা ধরলো। তের জ্বরে ফ্যাকাশে হয়ে আসা মুখ বারবার মনে পড়ে তার অন্তর জ্বলে যাচ্ছে। সেটা জাঙ্কুক প্রকাশ করতে নারাজ। দুর্বল তা প্রকাশ যেন তার সাথে যায় না।